হঠাৎ দরজায় ধাক্কার শব্দে ঘুম ভেঙে গেল। এবার বাহির থেকে শব্দ এলো, ডাক্তারবাবু দরজা খুলুন, আমার খুব বিপদ। আমি এবার দরজার কাছে এসে জিজ্ঞেস করলাম, কে তুমি এত রাতে? বাবু আমি চরণ মাঝি, বড্ড বিপদে পড়েছি। আমি তখন দ্রুত দরজা খুলে দিলাম, আর লোকটাকে দেখে চিনতে পারলাম। নদী পার হওয়ার সময় তাকে বেশ কিছুবার দেখেছি এবং তার কোলের ছেলেটিকে অচৈতন্য মনে হলো। ডাক্তারবাবু এই এতিম ছেলেটি আমার বাড়ির পাশেই থাকে, একে আপনি বাঁচান। তুমি দ্রুত একে বিছানায় শুইয়ে দাও, আমি দেখছি কি করা যায়। আমি ছেলেটির নাড়ি চেক করে বুঝলাম সে মারা গেছে, আর মুখ দেখে বুঝলাম সে বিষ খেয়েছে। ছেলেটি মারা গিয়েছে, সে বিষ খেয়েছিল। কি বলছেন বাবু? হাই হাই, এই এতিম ছেলেটা সারা দিন আমার নৌকায় থাকতো। আজ একটু নতুন বাজারে গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে বেশ রাত হয়ে গেছিল, আর এসেই দেখি এই অবস্থা। হয় হয়, ছেলেটা শেষ পর্যন্ত ইঁদুর মারার বিষ খেয়ে মারা গেল। যাই হোক, কি আর করার, আপনি এখন শান্ত হন। ছেলেটাকে এখনই কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব একে দাফন কাফনের ব্যবস্থা করেন। বাবু এত রাতে আমি একা এই লাশটাকে নদীর ওই পাড়ে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না। আপনি যদি আমার সাথে যান তাহলে আমার খুব উপকার হবে। মনে মনে ভাবলাম, আসলেই লোকটার পক্ষে এত রাতে এই মৃতদেহটিকে নিয়ে ওই নদী পার হওয়া বেশ ভয়ের ও কষ্টের। আর যদি লোকটির সাথে নদী পার হতে পারি তাহলে বাকি রাতটুকু বাড়িতেই ঘুমানো যাবে। আমি ডিসপেন্সারি বন্ধ করে নদীর পাড়ের দিকে রওনা দিলাম। নৌকার দুই মাথায় আমি ও মাঝি বসলাম এবং মাঝখানে রাখা হলো লাশটিকে। বেশ কিছু সময় পর নৌকাটি একেবারে মাঝ নদীতে এসে পৌঁছালো, আর ঠিক এই সময় একটা দমকা গরম হাওয়া বয়ে গেল আমাদের নৌকার উপর দিয়ে। আমি একটু ভীত চোখে মাঝির দিকে তাকালাম। সে একটু হাসি মুখ নিয়ে বলল, বাবু ভয় পাওয়ার কিছুই নেই, মাঝ নদীতে এমনটা স্বাভাবিক ঘটনা। ঠিক এরপরই ওই লাশের দিক থেকে একটা কটমট শব্দ ভেসে আসা শুরু করলো, আর ওই শব্দটি ছিল কোনো প্রকার হাড় চাবানোর শব্দের মতো। এবার মাঝি ও আমি ভীষণ অবাক হলাম ওই লাশটির উপর কিছু একটা কালো মেঘ বা ছায়া দাঁড়িয়ে আছে দেখে। এবার মনে হলো ওই কালো ছায়ার মধ্য থেকে যেন দুটি লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। এখন আমার আর বুঝতে বাকি রইল না যে আসলে ওই কালো ছায়াটি কি। মাঝি ভাই, তুমি দ্রুত নৌকা চালাও, পাড়ে পৌঁছাতেই হবে। এই কথা বলেই আমি মনে মনে দরুদ শরীফ পড়তে লাগলাম। অল্প সময়ের মধ্যেই আমাদের নৌকা পাড়ের কাছে এসে পৌঁছালো, আর লক্ষ্য করলাম লাশের দিক থেকে সেই শব্দটি আর হচ্ছে না। এবার আমি পাড়ের উদ্দেশ্যে নৌকা থেকে লাফ দিলাম, আমার সাথে সাথে মাঝিও লাফ দিল। পাড়ে দাঁড়িয়েই আবার সেই আগের কটমট শব্দ ওই লাশের দিক থেকে শুনতে পেলাম। মাঝি ভাই, দৌড় শুরু করো, আর কোনো উপায় দেখছি না। এবার আমরা দুইজন বিস্তর ধান ক্ষেতের মধ্য দিয়ে দৌড় শুরু করলাম একদম গ্রামের দিকে। বেশ কিছু সময় প্রাণপণ দৌড়ানোর পর গ্রামের প্রথম বাড়ির গরুর গোয়ালের কাছে এসে ধপাস করে বসে পড়লাম, আর মাঝি ভাই উঠানে অজ্ঞান হয়ে পড়ে গেল। হঠাৎ খেয়াল করলাম আমার সামনে সেই কালো ছায়াটি তার লাল জ্বলন্ত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমার পিছনের গরুগুলো ডাকাডাকি শুরু করে দিল, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না, আর সেই ক্ষমতাও ছিল না। গরুগুলোর ডাকাডাকি শুনে তখন এই বাড়ির মালিক সহ আশেপাশের লোকজন সকলে বেরিয়ে এসেছে, আর সামনে সেই কালো ছায়াটিও নেই। এবার সকলকে দেখে কিছু একটা ঘোরের মধ্যে পাশে ঢলে পড়লাম। পরদিন সকালে কিছু লোক নিয়ে গিয়েছিলাম সেই নদীর ঘাটে। নৌকাটি পানির মধ্যে উল্টে পড়ে আছে এবং কিছুটা সাদা কাপড় ওই নৌকাটিকে পেঁচিয়ে আছে, কিন্তু আশেপাশে কোনো লাশের চিহ্নই নেই। তাহলে কাল রাতে যে কালো ছায়াটা দেখেছিলাম সেটা কি আসলে কোনো নরপিশাচ বা আদমখোর ছিল?